নজর রাখছি, উড়িতে খোলা হলো স্পেশাল কন্ট্রোল রুম। উড়ি আবারও টার্গেট করা হতে পারে। উড়িকে এর আগেও নির্লজ্জ কাপুরুষ পাকিস্তান বারবার টার্গেট করেছে রাতের অন্ধকারে। সেক্ষেত্রে আবারও মরণ কামড় দেওয়ার চেষ্টা হতে পারে। সতর্ক রয়েছে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। উড়িতে বিশেষ কন্ট্রোল রুম খোলা হলো, শুধুমাত্র উড়ির জন্য নয়, উড়ি বিশেষ কন্ট্রোল রুম উড়ি সহ আর যে সমস্ত বর্ডার সংলগ্ন সেন্সিটিভ পোস্ট রয়েছে, ক্যাম্প রয়েছে, তাদের সবকটাকে অ্যালার্ট করার জন্য, সেই সমস্ত ক্যাম্পগুলোকে অ্যালার্ট করার জন্য কিন্তু উড়িতে বিশেষ কন্ট্রোল রুম চালু হলো। কারণ শুধুমাত্র সেনা ঘাঁটিকে টার্গেট করলে এত চিন্তার কারণ হয়তো থাকতো না, কিন্তু এই কাপুরুষ পাকিস্তান যা করছে, সেনা ঘাঁটি ছেড়ে যেগুলো সাধারণ লোকালয়, অর্থাৎ ছোট ছোট গ্রাম, যে গ্রামে সাধারণ মানুষ থাকেন, যে গ্রামে ছোট ছোট বাচ্চারা থাকে, যে গ্রামে স্কুল থাকে, সেরকম ছোট ছোট গ্রাম, ছোট ছোট লোকালয়, সেগুলোকে টার্গেট করা হচ্ছে নির্লজ্জভাবে। তাই বাড়তি সচেতনতা, সতর্কতা নেওয়া হবে। এবং যেভাবে কোথাও এর আগেও দেখেছিলাম আমরা, পুঞ্চের একদম যেগুলো লোকালয় রয়েছে, যেগুলো সাধারণ মানুষের থাকার যে জায়গাগুলো রয়েছে, যেগুলো সেনাঘাঁটি সেক্টর নেই, অন্যান্য জায়গাগুলোতে সেখানে কিন্তু টানা গুলি চালিয়েছে পাকিস্তানের সেনা। অতএব এবার বাড়তি সতর্ক থাকার জন্য উড়িতে বিশেষ কন্ট্রোল রুম খোলা হলো, হাই অ্যালার্টও জারি করা হয়েছে, সতর্ক রয়েছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে আরো একটা উড়ি সংক্রান্ত আরো একটা খবর উঠে আসছে। ব্ল্যাকআউট করা হলো গোটা উড়িতে, ব্ল্যাকআউট করা হলো সীমান্তে যৌথ অভিযান ভারতীয় সেনার, এবং প্রত্যেকটা এলওসি বরাবর যে যে জায়গাগুলো রয়েছে অত্যন্ত সেন্সিটিভ জায়গা, তার মধ্যে উড়ি পড়ছে। ব্ল্যাকআউট করা হলো গোটা উড়িতে সীমান্তে যৌথ অভিযান ভারতীয় সেনার। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে যেটা আমরা দেখলাম পুঞ্চ দিগবাড়াতে এখনো পর্যন্ত এলএমজি বা যেভাবে মেশিন গান নিয়ে তারা পাকিস্তানের তরফ থেকে হামলা করা হচ্ছে, সেই জায়গা থেকে উড়িটাকেও তারা আনকভার বা একেবারে অরক্ষিত রাখতে চাইছে না, সেখানে স্পেশাল একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এবং সেই সঙ্গে এক্ষেত্রে পুরোপুরি ব্ল্যাকআউট করা হলো। প্রাক্তন নৌসেনা আধিকারিক নীলাঞ্জন দাম রয়েছেন স্বর্ণালী আমাদের সঙ্গে। একদম, মানে একটা বিষয় স্পষ্ট হচ্ছে স্যার, আবারও উড়িতে টার্গেট করা হচ্ছে। এটা জানা সত্ত্বেও যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে, তাও বারবার এই ধরনের টার্গেট করা, যদিও ব্ল্যাকআউট করে রাখা হয়েছে, স্পেশাল কন্ট্রোল রুম খুলে রাখা হয়েছে। কি মনে হচ্ছে স্যার, আপনার থেকে খুব স্পষ্টভাবে জানতে চাইবো, পাকিস্তান বারবার একই কাজ করছে, পাল্টা প্রত্যাঘাত সামলাতে পারছে না, অথচ একই জিনিস করছে, এটা কি জন্য হচ্ছে? দেখুন, পাকিস্তান একটা ফেইল স্টেট, তো সেটা আমরা আগে থেকেও জানি যে পাকিস্তানটা তাদের কন্ট্রোল করে তাদের আর্মি, তাদের আইএসআই, তারাই কন্ট্রোল করে। এবং শুধুমাত্র যে আর্মি বললেও একটা বড় স্পেকট্রাম তৈরি হয়ে যায়, সেটা গোটা আর্মিটাও নয়। ওদের আর্মির মধ্যে যে পাঞ্জাবি অরিজিন যে আর্মির যে অফিসাররা আছেন, তো মানে এটা কিন্তু খুব পাঞ্জাবি অরিজিন ডমিনেটেড আর্মি, সরি, তো তারাই কিন্তু তারা পাকিস্তান পুরো দেশটাকে, আর্মিটাকে কিন্তু এই পাঞ্জাবি ডমিনেটেডরাই চালায়। এবং এই পাঞ্জাবিদের এগেনস্টে কিন্তু এই বালুচিস্তান বলুন বা খাইবার পাখতুন বলুন বা পাঠান বলুন, তারা কিন্তু মোটেও তাদের সঙ্গে খুব সুসম্পর্ক নেই। তো এই মুহূর্তে এই পাঞ্জাবিদের যদি তাদের ক্ষমতা ধরে রাখতে হয়, তো তাদের জন্য একটা যুদ্ধ খেলা ছাড়া আর কোনো উপায় নেই। এর আগেও আমরা 99-এ দেখেছি যে যখন পারভেজ মুশারফও কিন্তু এই জাতীয় কারগিল করেই তারপর তাদের তিনি প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন। এবং একই রকম মানসিক, মানে একই রকম ফ্রিকিং মাইন্ডের হলো এই বর্তমান জেনারেল আসিফ মুনির। এবং এটা কিন্তু উনি এই জন্যই করছেন, ওনার ব্যক্তিগত স্বার্থের জন্যই উনি এই জিনিসটা করছেন, যাতে করে পাকিস্তানে একটা ভয়ের আবহাওয়া বা যুদ্ধের আবহাওয়া তৈরি করে দিয়ে উনি যে তাদের ইলেক্টেড যে প্রধানমন্ত্রী, তাকে ক্ষমতাচ্যুত করে নিজে ক্ষমতায় বসতে পারেন। বাট সুখের কথা যে আমরা এখন পাকিস্তান আর্মির মধ্যে আমরা এখন শুনতে পাচ্ছি, যেটা আমাদের কাছে খবরে আসছে, যে উনি কিন্তু তার নিজের আর্মির মধ্যে কোন ঠাসা, এবং হয়তো উনি যেহেতু পলাতক, আমরা যতদূর শুনতে পাচ্ছি যে উনি এখন পলাতক, তো তার মানে হয়তো এখন সেই পাকিস্তান আর্মি কন্ট্রোল হয়তো বা কিছুটা শুভবুদ্ধি সম্পন্ন পাকিস্তান আর্মির কাছে আছে। আমি বুঝতে পারছি না স্যার, আর কজন পালাবে? সেনা প্রধান পলাতক, প্রধানমন্ত্রী পলাতক, নৌসেনা আধিকারিক পলাতক, আর কতজন পালাবে? আর এই সবাই পলাতক বলে শেষ পর্যন্ত জঙ্গিদের আশ্রয় নিয়েছে পাকিস্তান। ছি, লজ্জা উচিত। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ আসছে সাম্বা সেক্টর থেকে। এই ব্রেকিং নিউজ
নিউজ দেওয়ার আগে ভাবছিলাম যে কত বড় লজ্জার ব্যাপার, একটা দেশ না পেরে ওঠে, সেনা দিয়ে পেরে না ওঠে, সব লোকজন পালিয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে সেই দেশে যারা নেতৃত্বে রয়েছে, আমি নিশ্চিত তারা আর হয়তো সেনা বা দেশের পলিটিক্যাল পার্সোনালিটি হয়তো নয়, তারাও হয়তো কিছু জঙ্গি হয়তো নেতৃত্ব দিচ্ছে। তারা সাম্বা সেক্টরে যে সমস্ত একাধিক ইললিগাল সুড়ঙ্গ রয়েছে, বিভিন্ন চোরাগোপ্তা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে জঙ্গিদেরকে ঢোকানোর চেষ্টা করছে। জঙ্গিদেরকে অর্থাৎ যারা শুধুমাত্র মারার জন্য আসছে, যাদের নিজেদের মরার ভয় নেই, গুলি চললে গুলি চলবে, সেরকম কিছু জঙ্গিকে ঢোকানোর চেষ্টা করছে ভারতে। যদিও সেটাও বানচাল হয়ে গেছে। ড্রোন হামলা হয় সেই সমস্ত সেক্টরে যেখানে যেখানে এই সুড়ঙ্গগুলো রয়েছে, চোরাগোপ্তা রাস্তা তৈরি করে রেখেছিল তারা। এবং নিঃসন্দেহে সেখানে বেশ কিছু লোকালস, আমরা বারবার করে বলি, কিছু লোকালসও সাপোর্ট করতো দীর্ঘদিন ধরে, তাদেরও কিন্তু কপালে দুঃখ রয়েছে। সেই সাম্বা সেক্টরে সেই সমস্ত চোরাগোপ্তা রাস্তায় সরাসরি ড্রোন হামলা করলো ভারত। ড্রোন হামলা করলো এবং তারপর সেই সন্ত্রাসী অনুপ্রবেশ বন্ধ করা হলো, পাকিস্তানের ছক বানচাল হলো। আরও একবার সেই ব্রেকিং নিউজে নজর রাখবো, আরও একবার সাম্বা সেক্টর থেকে আসা ব্রেকিং নিউজ, আরও একবার ফায়ার করতে বলবো আমার। সাম্বা সেক্টরে সন্ত্রাসী ঢোকানোর চেষ্টা পাকিস্তানের, সেনা দিয়ে না পেরে জঙ্গি ঢোকানোর চেষ্টা। সেনা তো পুরোপুরি ব্যর্থ হয়েছে, সেনা এই মুহূর্তে নেই। সেনার প্রধান তিনি কোথায় জানে না, নৌসেনা প্রধানও পালিয়েছেন। তো সেনা দিয়ে না পেরে জঙ্গি ঢোকানোর চেষ্টা, ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা পাকিস্তানের ছক বানচাল করলো ভারত। ভারতের যারা সীমান্তে রয়েছেন সেনা, যারা আধা সেনা, বিএসএফ, তারা প্রত্যেকে রীতিমতো সচেষ্ট, কিভাবে তারা রীতিমতো সেন দৃষ্টি রেখেছেন এলওসি বরাবর। কোনো রকম ভাবে অনুপ্রবেশ ঘটলে তারা, কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি ভাস্কর সেই জম্মু থেকে একেবারে সেখানকার গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরছিলেন যে বিএসএফ কিভাবে কয়েকজন যারা অনুপ্রবেশকারী তাদেরকে নিকেশ করতে সম্ভবপর হয়েছে। এবং সেই জায়গা থেকে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাম্বা সেক্টরেও সন্ত্রাসী ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল। এবং এই জায়গা থেকেই একটা বিষয় উঠে আসে, যেখানে যে দেশে স্বর্ণালী কোনো প্রাইম মিনিস্টার, কোনো প্রধানমন্ত্রী কোনো দিন তার ফুল টার্ম বা তার পূর্ণ মেয়াদ সেটা তারা কেউ করতে পারেননি। হয় তারা খুন হয়েছেন, নয় তাদেরকে বদল করা হয়েছে, সেনা অভ্যুত্থান হয়েছে, ইত্যাদি ইত্যাদি। গণতান্ত্রিক উপায়ে তারা শেষভাবে একেবারে ভোটে এসে তারপরে সেই ক্ষমতায় থেকে তারা গণতান্ত্রিক উপায়ে সরকার চালিয়েছেন, এটা দেখা যায় না। এবং এখন দেখো শাহবাজ শরীফেরও ঠিক সেই অবস্থাটাই হলো। এমনকি আমরা যেটা দেখতে পাচ্ছি যে যিনি সেনাপ্রধান তার তরফ থেকেও সেরকমই একটা অবস্থা হলো। তাদের মধ্যে কখনো জাতীয়তাবাদ থাকে না পাকিস্তানের কারো মধ্যে, কারণ তাদেরকে চালায় কারা? জঙ্গিরা। তাদের আশ্রয় দিতে হবে, তারা জানে যে তাদেরকে জঙ্গিদেরকে খাওয়াতে হবে, লালন পালন করতে হবে, নয়তো পাকিস্তান বাঁচবে না। কারণ পাকিস্তানের সব থেকে বেশি যারা যে সিদ্ধান্তগুলো নেয় তারা হলো পাকিস্তানি সেনা এবং আইএসআই গুপ্তচর সংস্থা। তো তারা এক কথায় সেনাকে যত না রেয়াত করে তার থেকে বেশি এই জঙ্গিদেরকে, জঙ্গি ঘাঁটিগুলোকে লালন পালন করে। সেই জন্যই তাদের আজকে এই অবস্থা। এবং সেই জায়গা থেকে যে দেশটা জঙ্গিরা চালায় সে দেশে যে জাতীয়তাবাদ থাকবে না, এটাই স্বাভাবিক। এবং উল্টো দিক থেকে দেখলে ভারতের কি অবস্থা, ভারত কিভাবে এই পরিকল্পিত জবাব দিল? অযথা উত্তেজনা বৃদ্ধি না করা, শুধু পাক হামলার প্রত্যাঘাত, কোনোভাবেই অন্য কোনো উদ্দেশ্য নেই, নির্দিষ্ট লক্ষ্য স্থির করে হামলা। যে যে জায়গা থেকে হামলা চালানো হচ্ছে, হামলা যাতে প্রতিহত করা যায় তার চেষ্টা। সাধারণ নাগরিকদের উপর হামলা নয়, এটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি। অযথা উত্তেজনা বৃদ্ধি না করা, শুধু পাক হামলা যেটা তারা করেছে তার জবাব দেওয়া, তার প্রত্যাঘাত করা, নির্দিষ্ট লক্ষ্য স্থির করে হামলা করা। সাধারণ সেনা ঘাঁটিতে হামলা নয়। সাধারণ সেনা ঘাঁটিতে যদি হামলা করার হতো তাহলে রাওয়ালপিন্ডি হেডকোয়ার্টারে আমরা এতক্ষণে হামলা চালিয়ে দিতে পারতাম, আমরা সেটা করিনি। সাধারণ সেনা ঘাঁটিতে হামলা নয়, সাধারণ নাগরিকদের উপর হামলা নয়, সে কথা একেবারে ঘোষিত, বারবার সেই কথা ঘোষণা করা হয়েছে এমইএ এবং অর্থাৎ বিদেশ দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে যে প্রেস ব্রিফিং বা সাংবাদিক বৈঠক করা হয়েছে তার মধ্যে দিয়ে বারবার কথা বলা হয়েছে। স্বর্ণালী, পাকিস্তানে প্রবল প্রত্যাঘাত ভারতের। পাকিস্তানে একাধিক জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত, লাগাতার প্রত্যাঘাত ভারতীয় সেনার। পাক সীমান্ত এলাকা থেকে সরানো হচ্ছে স্থানীয়দের। পাক সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখান থেকে স্থানীয়দের সরানো হচ্ছে। পাকিস্তানে প্রবল প্রত্যাঘাত ভারতের। পাকিস্তানের
একাধিক জঙ্গি ঘাঁটির ধ্বংস, জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করা হচ্ছে। যে দেশটা জুড়ে শুধুই জঙ্গি ঘাঁটি, তাদের সেনার ছাউনির থেকে বেশি তাদের জঙ্গি ঘাঁটি, সেই জঙ্গি ঘাঁটিগুলোকে নির্দিষ্ট করে, সেই জায়গাগুলোকে টার্গেট ফিক্স করে সেই জঙ্গি ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সেই জন্যই ভারতের এই প্রত্যাঘাত। পাকিস্তানের মাটিতে কোনো সাধারণ নাগরিককে উদ্দেশ্য করে এই হামলা নয়, সেটা আমরা প্রথম থেকেই দেখেছি। এবং এরই মধ্যে লাগাতার প্রত্যাঘাত ভারতীয় সেনার পাক সীমান্ত এলাকা থেকে, যে কারণে পাক সীমান্ত এলাকার থেকে সাধারণ মানুষদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা রাতারাতি হচ্ছে না। এই যে এতদিন ধরে আমরা দেখে এসেছি 22শে এপ্রিলের পর থেকে অপারেশন সিঁদুর স্টার্ট হওয়ার আগে পর্যন্ত এই কাজগুলো ভারত সরকার তলে তলে করে এসেছে বলেই আজকে এই সাফল্য পাচ্ছি আমরা। এই জায়গা থেকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন প্রাক্তন নৌসেনা আধিকারিক নীলাঞ্জন দাম, তার সঙ্গে কথা বলবো। নীলাঞ্জন বাবু, একজন সাধারণ মানুষ হিসেবে আমি যেটা বলছিলাম বা আমরা যে কথাগুলো বলছিলাম, যে ভারত কখনোই কোনো সাধারণ পাক নাগরিককে উদ্দেশ্য করে হামলা করছে না, কোনো পাকিস্তানের সেনা ঘাঁটি উদ্দেশ্য করেও এই হামলা করছে না। তারা শুধুমাত্র প্রত্যাঘাত করছি, আমরা শুধুমাত্র প্রত্যাঘাত করছি। আর সেই জায়গা থেকে উল্টো কাজটা করছে কারা? না পাকিস্তান। হ্যাঁ, একদমই। যে অপারেশন সিন্দুর যখন শুরু হলো তখন কিন্তু সিন্দুর প্রথম যেটা সিন্দুর ফার্স্ট ফেজ যেটা ছিল, সেটা কিন্তু একমাত্র টার্গেট ছিল সন্ত্রাসবাদী জঙ্গি ঘাঁটিগুলো। তারপর যখন সেকেন্ড টাইম তারপরে ওরা যখন আমাদের দেশের দিকে টার্গেট করে যখন ওরা মর্টার ছোড়া শুরু করলো, তখন কিন্তু তাদের এয়ার ডিফেন্সের যে সিস্টেমগুলো সে তার উপর অ্যাটাক করা আছে, তখনও কিন্তু সিভিলিয়ানদের অ্যাটাক করা হয়নি। এবং তারপর যখন ওরা থার্ড ফেজে যখন ওরা ভারতের বিভিন্ন শহরগুলোর প্রতি ওরা যখন এয়ার অ্যাটাক করলো, তার রিটালিয়েশন করতে হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে। তো ভারতবর্ষ কখনোই ফার্স্ট অ্যাটাক পলিসি নেয় না। অলওয়েজ সবসময় ভারতবর্ষ তাদের আত্মরক্ষার জন্য যতটুকু করা দরকার এবং সেটা আপ টু এনি এক্সটেন্ট সেটা কিন্তু সবসময় ভারতবর্ষ করে এসছে। এবং সেটা আমরা গত যে 4-5টা যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে, সেখানে আমরা দেখিয়েছি যে কখনোই আমরা প্রথম আক্রমণ আমরা করিনি, কিন্তু যদি আমরা প্রত্যাঘাত করি, সে প্রত্যাঘাতের আঘাত কিন্তু সহ্য করার ক্ষমতা পাকিস্তানের নেই। এটা কিন্তু ওরা প্রতিবার দেখেছে যে সেই প্রত্যাঘাতের যে আঘাত, প্রত্যাঘাতের যে ক্ষমতা, সেটা সহ্য কিন্তু ওরা 65তেও করতে পারেনি, 71-এও পারেনি, 99-এও পারেনি এবং আজও পারছে না। কিন্তু দুর্ভাগ্য পাকিস্তানের সাধারণ জনমানুষের দুর্ভাগ্য যে তাদের দেশ চালায় কিছু বিকৃত মস্তিষ্ক আর্মি অফিসাররা, এবং তাদের নিজস্ব লালসার জন্যই কিন্তু আজকে পাকিস্তানের সাধারণ জনগণ আজকে ভুগছে, যেটা কিন্তু আমরা মানে একজন সাধারণ নাগরিক হিসেবে আমরাও সেটা কামনা করি না। কিন্তু নিতান্ত বাধ্য হয়েই ভারতীয় সেনাবাহিনীকে এই পদক্ষেপগুলো নিতে হচ্ছে আর কি। আর সেই জায়গা থেকে আরেকটা বিষয় খুব মাথায় আসছে, যেটা আমরা দেখলাম যে এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের একেবারে ধ্বংস করে দেওয়া হলো। এবং সেই পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমটা ধ্বংস করার পরে এখন যদি ভারত চায় সব দিক থেকে মিসাইল হামলা করতে পারে, মুহূর্তের মধ্যে একেবারে পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া হতে পারে, কিন্তু ভারত কিন্তু সেটা করছে না। হ্যাঁ, অবশ্যই সেটা ভারত কখনোই করবে না, কারণ আমরা আগেও দেখেছি 71-এ যদি ভারত চাইতো তাহলে বাংলাদেশ নামক দেশটা হয়তো থাকতো না। সেটা ভারত চাইলে পরে নিজেদের মধ্যে একটা নিজের অঙ্গরাজ্য করে নিতে পারতো। কার্গিল যুদ্ধের সময় আমরা দেখেছি যে ভারত চাইলে পরে অনেকটা ভেতরে ঢুকে তাদের দখল করে নিতে পারতো। তো সেটা এখনও ভারতবর্ষ এখনও চায় না, কারণ ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ। এবং আমাদের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারীজি একটা কথা বলেছিলেন যে সরকার আসবে যাবে কিন্তু দেশ থেকে যাবে, এবং সেই দেশ থেকে গেছে। এবং ভারতবর্ষের ঘোষিত নীতি এটা যে ভারতবর্ষ কখনোই পররাষ্ট্রকে আক্রমণ করবে না, অপরের জমি দখল করবে না। তো সেই নীতি থেকে আমাদের সরকার পাল্টে গেলেও কিন্তু সেই নীতি থেকে ভারতের যে পররাষ্ট্র নীতি সেটা কিন্তু সরে আসেনি। তো সুতরাং ভারতবর্ষ কখনোই এখন চাইলে পরে শুধুমাত্র পাকিস্তানকে নয়, আমাদের দেশের পূর্ব প্রান্তেও যারা কদিন আগেও যারা খুব লাফাচ্ছিল চায়নার ভরসায়, যারা 7 সিস্টার দখল করতে চাইছিল, হয়তো মানে পাকিস্তানকে হয়তো 2.5 দিন লাগবে, তাদের জন্য হয়তো 2.5 ঘন্টাও লাগবে না। কিন্তু ভারতবর্ষ তার নিজস্ব আত্মসংযম দেখিয়ে এসছে এবং একজন বড় হিসেবে যতটুকু তার সংযম শান্তি বজায় রাখার জন্য যতটুকু করা সেটা করে এসছে। তো সেটা যথাযথভাবে এখনো করে যাচ্ছে।
তো সেটা নিয়ে কোনো দ্বিমত নেই যে এই যাই ঘটবে এরপরেও হয়তো আরও বড় আঘাত আসবে ভারতের তরফ থেকে পাকিস্তানের উপরে, কিন্তু সেটা হবে প্রত্যাঘাত, কখনো সেটা আক্রমণ হবে। একদম, আমরা কখনোই ফার্স্ট অ্যাটাকে বিশ্বাসী নই, আমরা কখনোই প্রথম আঘাত করি না, আমরা ইনফ্যাক্ট আঘাতেই বিশ্বাসী নই। এমন একটা দেশ, যে দেশ কখনো কোনো দেশকে অধিকার করতে চায়নি, দখল করতে চায়নি, এমন একটা দেশ যে দেশ কখনো কোনো দেশকে ঔপনিবেশ বানাতে চায়নি, সেই দেশটার নাম ভারতবর্ষ। এবং একদম ঠিক কথা বলছেন আপনি যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তার যে বিখ্যাত কবিতা ছিল এবং তার কটা লাইন ছিল, সত্যি তো, সরকার আয়েগি যায়গি, কিন্তু দেশ থাকতে হবে, দেশকে বেঁচে থাকতে হবে। এবং সেই জন্য এই দেশের প্রত্যেকটা কাঠামো, প্রত্যেকটা পরিকাঠামো, প্রত্যেকটা বুনিয়াদ ভিতকে এতটাই শক্তিশালী করে বানানো হয়েছে, আজকে কিন্তু গোটা দেশ এই মুহূর্তে এক হয়ে গিয়েছে এবং এক হয়ে তারা পাকিস্তানের ধ্বংস দেখছে। যে অন্যায় পাকিস্তান করেছে সে অন্যায়ের কোনো ক্ষমা নেই। এখন পাকিস্তান যদি হাঁটু গেড়ে বসে ক্ষমা চায় তাহলে অন্তত ভারত ভেবে দেখতে পারে, কিন্তু জঙ্গিকে সঙ্গে নিয়ে পৃথিবীর মানচিত্রে পাকিস্তান থাকতে পারবে না। আমরা আরো ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি, আমরা একের পর এক ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে দেখা যাচ্ছে যে একটার পর একটা প্রত্যাঘাত ভারত আনছে এবং যেটাকে আমরা বলছি যে আত্মরক্ষা, এটা আত্মরক্ষা, এটা আগ্রাসন নয়, এটা আত্মরক্ষা। আগ্রাসন দেখিয়েছে পাকিস্তান এবং তার মধ্যেই যেটা দেখা যাচ্ছে যে সাম্বা সেক্টরে সন্ত্রাসী ঢোকানোর চেষ্টা, পাকিস্তানের সেনা দিয়ে তারা পেরে উঠলো না, সেই কারণে এবার জঙ্গি ঢোকানোর চেষ্টা, তাও আবার ঘুরপথে। যে সমস্ত বাংকারগুলো রয়েছে, পরিত্যক্ত বাংকার রয়েছে, যে সমস্ত সুড়ঙ্গ রয়েছে, সেই সুড়ঙ্গ দিয়ে তারা চেষ্টা করছে যাতে এইভাবে যাতে পাকিস্তানের ছক কিছুটা হলেও যাতে কার্যকর করা যায়, কিন্তু সেই ছক বানচাল হয়ে যাচ্ছে। একদম একদম একদম। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই সাম্বা সেক্টরের খবরের সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যে খবর আমরা জানাচ্ছি, অর্থাৎ সাম্বা সেক্টরে দিয়ে সেখানে জঙ্গি ঢোকানোর ছক, সেই ছকটা বানচাল করা হলে আমাদের সঙ্গে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলার এই মধ্যরাতের কভারেজে। এই মুহূর্তে ঘড়ি বলছে 2:15, আমরা জেগে রয়েছি, গোটা দেশ জেগে আছে, পাকিস্তান জেগে আছে, তারাও দেখছে ভারতের সঙ্গে শত্রুতার দীর্ঘদিন ধরে এত সুযোগ দেওয়ার পরও না শুধরানোর রেজাল্ট কি হয়, সবক কিভাবে শিখতে হয়। তবে তার মধ্যেও বারবার করে উস্কানিমূলক কাজ করার চেষ্টা করা হচ্ছে, যেরকম যে খবর আমি দিলাম, লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, যে খবর লেটেস্ট দিলাম যে সাম্বা সেক্টর সহ বিভিন্ন জায়গা দিয়ে এখন জঙ্গি ঢোকানোর চেষ্টা করছে, কারণ সবাই বেপাত্তা। একটা দেশের প্রধানমন্ত্রী বেপাত্তা, একটা দেশের সেনা আধিকারিক বেপাত্তা, নৌসেনার কর্তারা বেপাত্তা, কোথায় কে কি রয়েছে কেউ জানে না, কারা দেশটা চালাচ্ছে আমরা তাও জানি না, কিন্তু জঙ্গি ঢোকানোর চেষ্টা করা হচ্ছে এবং সেটাকেও বানচাল করা হয়েছে। এই পাকিস্তানের ভবিষ্যৎ আপনি কি দেখছেন স্যার? দেখুন, লিডারশিপ ক্রাইসিস হচ্ছে সব থেকে বড় ক্রাইসিস। ওদের লিডারশিপ প্রথমে কিছুদিন হাসপাতালে ছিলেন, শেহবাজ শরীফ থেকে আরম্ভ করে সবাই। এখন লিডারশিপের এমন ক্রাইসিস হয়েছে, ওরা ইন্টারন্যাশনাল বর্ডারের থ্রু দিয়ে, সাম্বা সেক্টর দিয়ে ওরা ভেরি হেভি শেলিং করে, ওখানে আমাদের সিভিলিয়ানসের ক্যাজুয়ালিটি করে ওখান দিয়ে ওরা পাঠাচ্ছেন আপনার টেররিস্ট। তো সেই মিথ্যের টেররিস্ট এগুলোও বানচাল হয়ে যাচ্ছে। ওদের অবস্থা এখন খুবই খারাপ বলতে গেলে। আপনারা একদম ঠিক বলেছেন, সব থেকে বড় হচ্ছে যে কোনো ওয়ারফেয়ারে go and destroy the leadership. So the leadership has been destroyed. Leadership is crumbling. If the leadership is crumbling, then of course এইরকমই একটা অবস্থা হওয়ার কথা। এখন পাকিস্তানে করা উচিত, ওরা নিজের বর্ডারের দিকে যা, let them do some soldiering, not sniping, not militancy, not terrorism. এই ঠিকভাবে যেটা সোলজারের প্রধান কাজ, to protect your border, to remain within your territory, সেইটা করলেই এখন ওদের ভালো হবে। আদারওয়াইজ আমরা খুব ভালো করেছি, ওদের লিডারশিপকে অ্যাটাক করেছি। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি।
আমি আপনাকে ইন্টারাপ্ট করছি। বালুচিস্তান এই মুহূর্তে রাত 2:17 বাজে ভারতের টাইমে, এবং আমি যা খবর পাচ্ছি গোটা বাংলাদেশ এই মুহূর্তে, আমাদের কাছে যা ডিজিটাল রেটিংস আসছে, গোটা বাংলাদেশ এখন জেগে রিপাবলিক বাংলা দেখছে এবং জানতে চাইছে কি হচ্ছে। বালুচিস্তান স্বাধীন একটি রাষ্ট্রে পরিণত হতে পারে এবং এটা অবশ্যম্ভাবী তো বটেই, এটা যে কোনো মুহূর্তে হতে পারে। বালুচিস্তান এভাবে কালকে সকালটা নতুন আমরা বালুচিস্তান দেখতে পারি, স্বাধীন দেশ বালুচিস্তান এভাবে হাতের বাইরে বেরিয়ে গেল কি করে? পাক আর্মি, পাকিস্তান আর্মি, পুলিশ, তারা বালুচিস্তান ছেড়ে বেরিয়ে যাচ্ছে যেভাবে ব্রিটিশরা বেরিয়ে গেছিল। এটা অনেক দিন ধরেই হবার কথা ছিল। বাংলাদেশ যেমন বেরিয়ে গিয়েছিল, তার গোড়াপত্তন হয়েছিল 1950 সালে ভাষা আন্দোলন দিয়ে, তেমনি বালুচিস্তানের ওপরও যে অত্যাচার চলছে 1960 সাল থেকে, তার এটা হওয়ারই কথা ছিল। বালুচিস্তান ওরা নিজেরা বলে দে আর ভেরি প্রাউড, লাইক এনি আদার স্টেটস, they are very proud of their culture, very proud of their traditions, very proud of their legacy. তাদের ওদের ভাষায় পাঞ্জাবিরা মাথায় চাবুক মেরে চালাতে কতদিন পারবে, তো এটা হবারই ছিল। বালুচিস্তানেও এখন আপনি দেখেন বালুচিস্তানের মানে আপনি বলছেন বালুচিস্তানের অবস্থাও আসলে, মানে আপনি একটা কথা বললেন মাথায় চাবুক মেরে বালুচিস্তানের সংস্কৃতি শিক্ষার ওপর উর্দু আরোপ করার চেষ্টা হচ্ছিল। এই একই কাজ তো বাংলাদেশে করা হচ্ছিল, বাংলাদেশিদের সাথে করা হচ্ছিল, বাঙালিদের সাথে করা হচ্ছিল। মানে বাংলাদেশের পুনরাবৃত্তি হতে চলেছে বালুচিস্তান। বি ফর বাংলাদেশ না, এবার বি ফর বালুচিস্তান। একদম একদম বাংলাদেশের মতনই অবস্থা বালুচিস্তান। এরপরে নেক্সট ওই আর একটা স্টেট আছে, ইমরান খানের স্টেট আছে, সেখানেও এই জিনিসটা হতে পারে। সেটা কোন স্টেট? ওদের কাছে শুধু ওদের কাছে পাঞ্জাব, পশতুন প্রদেশের কথা বলছেন? খাইবার পাখতুনখোয়া, একদম একদম পাখতুনখোয়া, একদম মানে ওয়াজিরিস্তান বলেও আরেকটা, মানে এতগুলো স্থান তৈরি হবে পাকিস্তান ভেঙে। তাহলে সিন্ধ হয়ে যাক এবার, একদিকে বালুচিস্তান, একদিকে আমাদের দিকে চলে আসুক, একদিকে বালুচিস্তান, পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মারাঠা, পাঞ্জাব সিন্ধ হয়ে যাবে, বালুচিস্তান হয়ে যাবে, এদিকে খাইবার পাখতুনখোয়া, পাশতুন আলাদা হয়ে যাবে, ব্যাস দেশটা পাকিস্তান অ্যাটলিস্ট নামটাই রইল না কোথাও আর মানচিত্রে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আছে। এই মুহূর্তে 3 সেনার সর্বাধিনায়ক প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে এই রাত 2টোর সময়, মধ্যরাতে প্রত্যাঘাত চলছে ভারতের। রাত 2টোর সময় প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে গিয়ে পাকিস্তান পতন শুধু সময়ের অপেক্ষা। কি ডেভেলপমেন্ট, পরিস্থিতি কি, সেই সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে ডেভেলপমেন্টের ব্যাপারে অবগত করছেন রাজনাথ সিংকে, অবগত করছেন এই মুহূর্তে 3 সেনার সর্বাধিনায়ক, অর্থাৎ ভারতবর্ষে যাদেরকে চিফ অফ ডিফেন্স স্টাফ বলে। চিফ অফ ডিফেন্স স্টাফ মানে 3 সেনার ওপরে যিনি থাকেন এই মুহূর্তে, যিনি ডিরেক্টলি রাষ্ট্রপতিকে রিপোর্ট করেন, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে যাচ্ছেন। সেনাবাহিনী আমরা জানি না এখন, সেনাবাহিনী আমাদের কাছে যা খবর আছে, সেনাবাহিনী নির্দিষ্টভাবে নিজের অপারেশন শুরু করলেও আমরা ভারত সরকারের তরফ থেকে এখন অবধি এমন কোনো ইনফরমেশন পাইনি যেখানে একদম নির্দিষ্টভাবে সেনাবাহিনীর কোনো খবর আমরা ব্রেক করতে পারবো। কিন্তু আমরা যা খবর পাচ্ছি, নৌসেনা বাহিনী এই মুহূর্তে করাচি বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছেন, ঘিরে ফেলছেন। বায়ুসেনা বাহিনী তারা নিজেদের কাজটা চালাচ্ছেন। ওদিকে বালোচ নিজেদের স্বাধীনতার যুদ্ধ এই সময়টাতেই শুরু করে দিয়েছে। পাশতুন প্রদেশে এই মুহূর্তে আন্দোলন শুরু হয়েছে, যারা সন্ধ্যেবেলা থেকে, আমি এবং স্বর্ণালী এই মুহূর্তে প্রায় সন্ধ্যে 7টা থেকে এখন রাত 2টো বাজে, এটা সকাল 7টা হতে পারে, টানা 12 ঘন্টা আমরা লাইভ ব্রডকাস্টে রয়েছি, আমরা টানা লাইভ করছি কি হলো। যারা এই মধ্যরাতে হয়তো এই মুহূর্তে আমেরিকা থেকে বা কুয়েত থেকে বা কাতার থেকে এই মুহূর্তে যারা দেখছেন বাঙালিরা, বা আমাদের যারা দর্শকেরা রয়েছেন, যারা বিনিদ্র রাত জাগছেন, আমাদেরও বিনিদ্র রাত জাগতে হতে তার একটাই কারণ, এই মুহূর্তে 3টে ডেভেলপমেন্ট হচ্ছে। এক, পাকিস্তানের ভেতরে ঢুকে শুধু নয়, পাকিস্তানের যে একেবারে হৃৎপিণ্ড সেখানে ঢুকে পড়েছে ভারতীয় সেনাবাহিনী। 2, করাচি বন্দর ধ্বংস করে দেওয়া হচ্ছে, লাহোর শহর ধ্বংস করে দেওয়া হচ্ছে, মানে একদম যেটা সাপ্লাই লাইন, মেন যে জায়গা যেখান থেকে বন্ধ হয়ে গেলে অক্সিজেন বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, সেটা বন্ধ হয়ে গেল। 3 নম্বর ময়ূখ। 3 নম্বর পয়েন্ট হলো বালুচিস্তান, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতীয় সেনা আজ না হয় কাল না হয় পরশু পাকিস্তানকে ধূলিসাৎ করবে, কিন্তু মজার ব্যাপার, কাহানি মে টুইস্ট, বালুচিস্তানের আর্মি, যারা এতদিন অবধি বালুচিস্তান মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিল, তারা বালুচিস্তানের যে রাজধানী শহর কোয়েটা, দুপুরে আমরা দেখিয়েছি মরুতীর্থ হিংলাজের শহর, বোলান উপত্যকা, সেই বোলান উপত্যকায় অনেকের নাম আপনারা দেখবেন বাঙালিদের মধ্যেও আছে, বোলান,
বোলান উপত্যকা, সেই বোলান উপত্যকার দখল নিয়ে স্বাধীন বালুচিস্তানের পতাকা ওড়াচ্ছিল। এখন রাত্রে আমরা যে খবর ব্রেক করেছিলাম, বালুচিস্তান মানে ফল অফ বালুচিস্তান, পাকিস্তানের সাথে আর বালুচিস্তান নেই, বালুচিস্তানকে ঘিরে ফেলেছে বালুচ সেনা, পাকিস্তানের সেনাবাহিনী ব্রিটিশদের মতন চলে যাচ্ছে। এটা আরেকটা ডেভেলপমেন্ট। 4 নম্বর ডেভেলপমেন্ট হলো এই মুহূর্তে করাচি বন্দর, সেই বন্দরকে ঘিরে ফেলেছে নৌসেনা বাহিনী। 5 নম্বর ডেভেলপমেন্ট এই মুহূর্তে আমরা যা পাচ্ছি, স্থলসেনা তারা নির্দিষ্ট কিছু অপারেশন শুরু করেছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে রাত 2:23 ময়ূক এবং স্বর্ণালী আপনাদের সাথে রয়েছে। কালাত মঙ্গোচরের পর এবার কোয়েটা, যেটা বারবার বলছিলাম, কোয়েটা শহরের দখল নিল বালুচ মুক্তি সেনা। আমাদেরকে একদম নির্ভরযোগ্য বালুচিস্তানের একেবারে ভেতর থেকে যে সূত্রের খবর, কোয়েটার একটি পুলিশ স্টেশনেও আর পাকিস্তান পুলিশের ড্রেস পরা, উর্দি পরা কোনো মানুষজন নেই। তাদের উর্দি খুলে ফেলে জ্বালিয়ে দিতে বলা হয়েছে। সেই ছবি আমরা এখনো দেখাতে পারছি না, সেই ছবি এখনো আমরা হাতে পাইনি, কিন্তু যে ছবি পাচ্ছি অবস্থা ময়ূক, পাক সেনা যারা রয়েছে এদিক ওদিক করে, যারা লুকিয়ে ছিল, যারা গা ঢাকা দিয়েছিল, তাদেরকে তাড়া করছে বালুচ সেনা। সেই ভয়ঙ্কর দৃশ্য তো মনে পড়ছে কিছুদিন আগে, কয়েক বছর আগের সেই লিবিয়ার দৃশ্য মনে পড়ছে। লিবিয়ার যখন রাজা একচ্ছত্র মানে একাধিনায়ক সর্বাধিনায়ক আল মুয়াম্মার আল গাদ্দাফি যখন পালাচ্ছিল, তাকে যেভাবে ইঁদুরের মতো করে তাড়া করে মারা হয়েছিল, ঠিক সেরকম ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোয়েটা থেকে আসছে। সেই ছবি আপনাদেরকে দেখাবো, কিন্তু সঙ্গে সঙ্গে নয়, একটু পরে দেখাবো। যেরকম বলেছি আমরা, কোয়েটার সেই ছবি আমাদের কাছে আসছে। কোয়েটাতে পাক সেনাকে তাড়া করে মারছে বালুচ সেনা। কোয়েটা আর কিছু নেই পাকিস্তানের। অতএব বালুচিস্তান এই অবস্থার মধ্যে, বালুচিস্তান স্বাধীনতা শুধুমাত্র মানে লোকজনের সেটাকে স্বীকৃতি দেওয়ার অপেক্ষা। অন্যান্য দেশ, মিডল ইস্ট থেকে শুরু করে অন্যান্য দেশের স্বীকৃতি দেওয়ার অপেক্ষা শুধুমাত্র স্বাধীন দেশ বালুচিস্তান। বালুচিস্তানের কোয়েটা শহর দখল নিয়ে নিল বালুচ মুক্তিযোদ্ধা। হিংলাজ মাতার দেশ কালাত দখল হয়ে গেছিল অনেক আগে, তারপর মাঙ্গোচর, এখন কোয়েটাও। অতএব বৃত্ত সম্পন্ন হলো, পাকিস্তান বালুচিস্তান থেকে আলাদা হচ্ছে। এবার শুধুমাত্র অফিসিয়ালি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এবং আমার মনে হয় স্বর্ণালী, মানে আমরা যারা সনাতন সম্প্রদায়ের মানুষজন, আমরা যারা ভারতীয়, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় এটা হিংলাজ দেবীর অভিশাপ। 70 বছর ধরে হিন্দুদের সাথে যে কাজটা করেছে, 70 বছর ধরে সংখ্যালঘুদের সাথে যে কাজটা পাকিস্তান করেছে, ভয়ঙ্কর এই মুহূর্তে আরেকজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বায়ুসেনার তরফ থেকে। এই মুহূর্তে প্রাক্তন বায়ুসেনা কর্তা বিভাস রায়চৌধুরী আমার সাথে উপস্থিত রয়েছেন। আমার এবং স্বর্ণালী এই মুহূর্তে প্রাক্তন বায়ুসেনা আধিকারিক বিভাসবাবু এই মুহূর্তে রয়েছেন। বিভাসবাবু, খুব স্পেসিফিক একটা জিনিস জানতে চাইছি, মানে এটা আমাদের প্রত্যেকের কৌতূহল হচ্ছে। এখন রাগঢাক করার কোনো জায়গা নেই, আমরা শান্তি চাই না, আমরা যুদ্ধ চাই এবং আমরা দখল করতে চাই পাকিস্তান অধিকৃত কাশ্মীর। একটা লম্বা রাত হতে চলেছে, 2:26 বাজে, আমরা দরকার হলে সকাল 7টা অবধি থাকবো। কি বুঝছেন আপনি যে খবরগুলো রিপাবলিকে দেখছেন, সেখান থেকে কি স্টাডি করে বুঝতে পারছেন? না দেখুন, অ্যাকচুয়ালি এখন যা পরিস্থিতি, তাতে আমাদের যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তা নেই। দুটো দেশ যেটা নিয়ে প্রায় 70-75 বছর ধরে লড়ছে, আজকে আমরা একটা ডিসাইসিভ মোমেন্টে এসে দাঁড়িয়েছি, যখন আমরা এই এত বছর ধরে লম্বা একবারে এই যুদ্ধ যদি আজকে আমরা ঠিকভাবে লড়ে নিতে পারি, তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শান্তিতে থাকবে। ঠিক এবং তার পাশাপাশি আমি একবার আমাদের টিমকে বলবো, যদি জেডি ভান্স ইউনাইটেড স্টেটসের ভাইস প্রেসিডেন্ট, আমরা যে সূত্রের খবর পাচ্ছি, আমরা এক্স হ্যান্ডেল তার চেক করব খুব নির্দিষ্টভাবে। বিভাসবাবু, ভারত এবং পাকিস্তানের যে দ্বন্দ্ব, সেটা ফান্ডামেন্টালি নান অফ আওয়ার বিজনেস অ্যান্ড হ্যাজ নাথিং টু ডু উইথ আমেরিকাস এবিলিটি টু কন্ট্রোল ইট। কথা ময়ূক, মানে আমেরিকা কোনোভাবেই এর মধ্যে ঢুকবে না এবং এটা কন্ট্রোলও করবে না। আমেরিকাস এবিলিটি টু কন্ট্রোল, মানে হেডেক নেই, মাথায় ব্যথা নেই, মানে কি করবে দেশটা এবার? আর যে এত মানুষেরা লাইভ শুনছেন আমাদেরকে ইউটিউবে, প্রচুর মানুষ, আমাদের প্রতিবেশী দেশ প্রতি মুহূর্তে আমাদেরকে গালিগালাজ করেন, আমাদেরকে শোনেন, তারা কি শুনতে পাচ্ছেন, জানতে পারছেন? আমেরিকা বলছে ভারত পাকিস্তানের মধ্যে যা চলছে তার
সেটা আমাদের নানা পর বিজনেস, সেটা আমাদের বিজনেস নয়, আমাদের মাথা ব্যথার কারণ নয়, আর না তো আমরা এটাকে কন্ট্রোল করতে যাব। মানে এটাকে যদি আমরা ক্রাঞ্চিং করি, একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, বিভাস রায়চৌধুরী এই মুহূর্তে রয়েছেন। বিভাস রায়চৌধুরী, আপনার কাছে আরেকবার যাব। মানে পাকিস্তানের পাশে কেউ নেই, পাকিস্তানের পাশে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, ওআইসি নেশন যেগুলোকে বলা হয়, ইসলামিক দেশগুলো যেগুলো, তারা নেই। পাকিস্তানের পাশে চায়না বলে দিয়েছে আমরা চুপ করে বসে থাকবো, আমরা ভারতের পাশেও থাকবো না, পাকিস্তানের পাশেও থাকবো, এটা আমাদের জন্য অনেকটা ভালো। আমেরিকাও ঠিক সেই কাজটা করলো। আমেরিকা বললো আমাদের কোনো হেডেকই নয়, ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে ব্যাপারটা সামলা। মাথায় রাখতে হবে। আবারও বলছি এই মুহূর্তে আমার ব্যক্তিগত ধারণা, স্বর্ণালী, আমাকে এবং তোমাকে মোহাম্মদ ইউনুস রাত্রিবেলা টিভিতে দেখছেন, রিপাবলিক বাংলা খুলে তিনি বসে রয়েছেন। আমি মোহাম্মদ ইউনুসকে একটা কথা বলতে চাই। মোহাম্মদ ইউনুসের নিশ্চয়ই মনে থাকবে, আমি প্রেস সেক্রেটারি, প্রেস সচিব শফিকুল ভাই নিশ্চয়ই দেখছেন, আমি গোটা গণভবন এই মুহূর্তে দেখছি, আমি জানি। এবং তাদের আমি একটা কথা বলতে চাই, ডোনাল্ড ট্রাম্পও কিন্তু নরেন্দ্র মোদীর সামনে এই কথাটা বলেছিলেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেগুলো হচ্ছে দ্যাটস দেয়ার কনসার্ন, মোদি আছে ও সামলাবে। মানে আমেরিকা এটাকে স্টেট পলিসি হিসেবে করছে। স্বর্ণালী, জেডি ভান্স এর টুইট, আমি একবার ফুল ফ্রেম এই খবরটা দেখাতে চাই। ভারত পাক সম্পর্কে নাক গলাবে না আমেরিকা, বিগ ব্রেকিং এই মুহূর্তে 2:29 ভারতীয় সময় জানিয়ে দিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এটা এমন এক রাত, যে রাত অনেক কিছু বদলে দিতে পারে, মানচিত্র থেকে একটা দেশকে মিটিয়ে দিতে পারে, মানচিত্রে একটা নতুন দেশের জন্ম দিতে পারে। আমাদের ঘরের ছেলে পাক অধিকৃত কাশ্মীর সেটা ঘরে ফিরতে পারে। একদম আমাদের দেশের অংশ, কাশ্মীরের যতটুকু অংশ ঐতিহাসিক ভুলে, রাজনীতির ভুলে চলে গেছিল, সেইটুকু অংশ আমাদের সঙ্গে থাকতে পারে। নতুন দেশের জন্ম তো হচ্ছেই, আর পাকিস্তান শুধুমাত্র একা সবক শিখছে না, একই সঙ্গে যে কোনো দেশ যারা নিজের দেশের মাটিকে জঙ্গিদের জন্য ব্যবহার করার জন্য ছাড়বে, বা যারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পাকিস্তানকে সাপোর্ট করবে, পাকিস্তানকে নিজেদের বাবা মনে করবে, পাকিস্তানের থেকে সাহায্য চাওয়ার জন্য বসে থাকবে, ভারতকে জব্দ করার জন্য, ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য, তাদের জন্য বড় সবাক। এই মুহূর্তের বড় খবর, আরও একবার নেব সেই ব্রেকিং নিউজ, আরও একবার, কারণ এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ এটাই। আমেরিকা থেকে আসছে যে ব্রেকিং নিউজ, আরও একবার বলি, ফুল বিবিজি দিয়ে ফুল ব্রেকিং নিউজ দেবো, বড় বড় করে লিখে দেবো, গোটা স্ক্রিন জুড়ে লিখে দেবো বড় বড় করে। ভারত পাক সম্পর্কে নাক গলাবে না আমেরিকা। আমেরিকার তরফ থেকে স্ট্রেট বলা হলো এইটা তাদের মাথা ব্যথা নয়, তাদের বিজনেস নয়, কি চলছে ভারত পাকিস্তানের মধ্যে সেটা তাদের বিজনেস নয়, এবং তারা সেই নিয়ে কথা বলবে না, তারা সেটাকে কন্ট্রোলও করতে চাইবে না, জানিয়ে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি এক্স স্যান্ডেলে লিখেছেন এটা, সেই এক্স স্যান্ডেল প্রত্যেকেই চেক করতে পারে। এবং পাশাপাশি আরও একটা ব্রেকিং নিউজে নজর রাখছি আমরা এই মুহূর্তে, আরও একটা ব্রেকিং নিউজ, সন্ত্রাসীদের লঞ্চ প্যাডগুলোকে এবার ব্যবহার করছে পাক সেনা। মানে পিওকের নীলম ভ্যালিতে যেভাবে কোথাও জঙ্গি ঘাঁটি ছিল, জঙ্গিদের লঞ্চ প্যাড ছিল যেখান থেকে জঙ্গিরা অপারেশন চালাতো, এবার এখন যেহেতু জঙ্গি নেই, জঙ্গি শূন্য হয়ে গেছে সেগুলো, সেই ঘাঁটিগুলো ভেঙে দেওয়া হয়েছে, সেগুলোতে গিয়ে এবার আশ্রয় নিচ্ছে কে না পাকিস্তান সেনা। কতখানি দুরবস্থা হলে একটা দেশের, একটা সেনার এই অবস্থা হতে পারে? না, তার কারণ এটা বিভাস রায়চৌধুরীকে আমি জিজ্ঞেস করবো। আমেরিকা এই মুহূর্তে হাত তুলে নিল, এবং পাকিস্তানের সেনাবাহিনী, এটার কি কোনো, আমি কিছু বলতে চাই না, কিন্তু এটার কি কোনো ডিপ ইঙ্গিত, কোনো একটা ইঙ্গিত রয়েছে পাকিস্তানের সেনা আসলে জঙ্গি ঘাঁটি এবং জঙ্গি বাংকারগুলোতে আশ্রয় নিচ্ছে? মানে এমন কোনো অজ্ঞাত পরিচয় সর্বশক্তিমান বা খুব পাওয়ারফুল কেউ বা কোনো বাহিনীকে এই মুহূর্তে পাকিস্তানের ভেতরে মাটিতে পা রেখে ফেলেছে, এবং তারা একটু একটু করে পাকিস্তান সেনাবাহিনীকে মারবে এই আন্দাজ পেয়ে তারা ইঁদুরের মতন দৌড়াচ্ছে? বিভাস রায়চৌধুরী, আমার কাছে যা খবর ছিল তাতে ভারতীয় সেনাবাহিনী বেশ কিছুদিন আগেই লাইন অফ কন্ট্রোলের বেশ কিছুটা এলাকা, লাইন অফ কন্ট্রোলের ভেতরে, মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের ভেতরে বেশ কিছুটা এলাকা দখল করে নিয়েছিল, এবং বাকি যে সমস্ত আমাদের যে প্যারা কমান্ডো এবং বাকি যে সমস্ত আর্মি ইউনিট যাদের কাজ হচ্ছে, যারা ঘাতক বাহিনী, তারা অলরেডি রেডি ছিলই। এই সুযোগে তারা তাদের অ্যাকশন শুরু করেছে, পাকিস্তান সেনাবাহিনী সেই ভয়েই পালাচ্ছে।
আর আমেরিকা যে সাহায্য তুলে নিয়েছে, মানে পাকিস্তানের ওপর থেকে যে হাতটা তুলে নিয়েছে, তার একটা বড় কারণ এতদিন ধরে আমেরিকা পাকিস্তানকে সাহায্য করে আসছিল আফগানিস্তান এবং রাশিয়ার সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্কে একটা চেক অ্যান্ড ব্যালেন্স রাখার জন্য। ভূ রাজনৈতিক কন্ডিশনে এখন আর পাকিস্তানকে সমর্থন করা আমেরিকার প্রয়োজন নেই। এই পরিস্থিতিতে আমেরিকা যে হাত তুলে নেবে এটা ইন্ডিয়া জানত। এটা শুধু সুযোগের অপেক্ষা। আমি একটু আগে যেটা বলছিলাম, আমাদের এই মুহূর্তে একটা ডিসাইসিভ মোমেন্ট। প্রধানমন্ত্রীও এই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, শাহবাজ শরীফ তার বাড়ির পাশে। আমি অবাক হয়ে যাচ্ছি, মানে এটা কোনো ছোট দেশ নয়। পাকিস্তান একটা পরমাণু শক্তিধর দেশ, এত বড় বড় প্লেয়ার আছে, এত বিজনেসম্যান একটা সময় ছিল। সে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজের দেশের কোনো গণ অভ্যুত্থানের জন্য পালিয়ে যাচ্ছেন না, ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন স্ট্রাইক করছে বলে তিনি পালিয়ে যাচ্ছেন। মানে এটা তো সারা বিশ্বে একটা মেসেজ দিচ্ছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এইরকম পরিস্থিতিতে নর্মালি এই ধরনের রাজনেতারা হয় কোনো বাংকারে আশ্রয় নেন অথবা পালিয়েই যান। আপনার হয়তো মনে আছে 1971 সালে যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়, সেই সময় ভারতীয় বিমান বাহিনীর যে আঘাত, সেই আঘাত থেকে বাঁচতে জেনারেল নিয়াজি পর্যন্ত কোন বাংকারে কখন কবে লুকিয়েছেন, কিংবা ইস্ট পাকিস্তানের যে গভর্নর ছিলেন তিনি কোথায় লুকিয়ে থাকতেন কেউ জানতেন না। ওদের পালানোটা খুব স্বাভাবিক। এটা স্ট্র্যাটেজি, এটা হ্যাবিট না, এটা স্ট্র্যাটেজি। আর পাকিস্তানের যে স্ট্র্যাটেজি সেটা এখন ফেলিওর স্ট্র্যাটেজি। এই পরিস্থিতিতে আমরা আমাদের সেনাবাহিনী পাকিস্তানের মধ্যে ঢুকছে, নৌবাহিনী অলরেডি আক্রমণ শুরু করেছে, বিমান বাহিনীর আক্রমণ চলছে। আগামী সূর্যোদয় আমাদের কাছে একটা নতুন সূর্যোদয় হিসেবে দাঁড়াবে। নিশ্চয়ই হবে। স্থল, জল, আকাশ, কোনো দিকেই পাকিস্তানের আর কোনো রেহাই নেই, সেটা দেখতে পাচ্ছি। আপনি বলছিলেন যে এটাই হয় পরিণতি হয়, এবং সবচেয়ে বড় কথা যেটা কিছুক্ষণ আগে আমরা জানিয়েছি, শুধুমাত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী পালিয়ে যাননি, গা ঢাকা দেননি এমন নয়, তার বাড়ির সামনে একের পর এক বিস্ফোরণ হচ্ছে। অতএব বিপদ আজ করেই পালিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। আমি আসবো, তবে তার আগে আপনাদের কাছে আসার আগে একটা প্রতিবেদন দেখে নেব যে কিভাবে কিসের জোরে পাকিস্তান এত কনফিডেন্ট হচ্ছিল। কি না চীন থেকে নিয়ে আসা বিশেষ বিমান F-16 ফাইটার জেট, সেই F-16কে আঁকড়ে ধরেই নাকি তারা ভেবেছিল যে তারা বিশাল কিছু একটা করে ফেলবে, কিন্তু রেজাল্ট কি হলো দেখাবো কয়েক ঘন্টা আগের কিছু মুহূর্তের ক্লিপিংস একটা ছোট্ট প্রতিবেদনে। এই মুহূর্তে খবর নজর রাখছি, উড়ি থেকে আসছে। উড়িতে স্পেশাল কন্ট্রোল রুম খোলা হয়েছে, হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতীয় সেনা হাই অ্যালার্ট জারি করেছে এবং ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সতর্ক রয়েছে। উড়িতে ব্ল্যাকআউটও করা হয়েছে এই মুহূর্তের যে খবর আসছে। শুধুমাত্র স্পেশাল কন্ট্রোল রুম নয়, একই সঙ্গে অন্ধকার হয়ে গিয়েছে উড়িতে। এর আগেও আক্রমণ করা হয়েছিল, কিন্তু এবার উড়ি অনেক বেশি প্রস্তুত, অনেক বেশি প্রিপেয়ার্ড, এবং উড়িতে ব্ল্যাকআউট করা হয়েছে এবং মনে করা হচ্ছে আবারও একবার উড়িতে হয়তো চেষ্টা হতে পারে, কারণ উড়িতেও ভীষণ রকমভাবে অ্যাক্টিভ রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম S-400 সুদর্শন চক্র। সেক্ষেত্রে লাভ কিছু নেই, কিন্তু মনে হচ্ছে শুধুমাত্র বোকামি হচ্ছে, একের পর এক গাধামি, বোকামি, মূর্খামি করছে পাকিস্তান। আমি লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য এত রাতেও আমার সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন। স্যার, প্রথমেই আমি লজ্জিত, মানে আমি জানি আপনিও ঘুমোতে পারছেন না আমার এবং আমাদের যারা দর্শকেরা রয়েছেন তাদের মতন। আমি এবং স্বর্ণালী সারা রাত থাকবো। যারা আমাদের সাথে থাকতে চান অনলাইন, অন এয়ার, আপনারাও প্লিজ আমাদের সাথে জয়েন করুন। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি, এই মুহূর্তে যেভাবে জিওপলিটিক্যালি আইসোলেটেড হচ্ছে পাকিস্তান। দেখুন, পাকিস্তান কিন্তু আমাদের দেশের
যে ফেব্রিক সেইটা ভাঙার চেষ্টা করেছে, পাকিস্তান আমাদের দেশের মনোবল ভাঙার চেষ্টা করেছে এবং কাশ্মীরের অর্থনীতি ভাঙার চেষ্টা করেছে। পাকিস্তান যেভাবে আইসোলেটেড হচ্ছে, এবার তো মনে হচ্ছে যে মানে গোটা পাকিস্তানটাই না নিলামে উঠে যায়। সব থেকে বড় কথা হচ্ছে যে লিডারশিপকে অ্যাটাক করা হয়েছে, যে লিডার উইদাউট এনি লিডারশিপ। আর আপনারা এক্ষুনি যেটা বললেন, উরি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পট ফর আস। ওখানে একটা বিরাট আমাদের হাইডেল পাওয়ার করা হয়েছে। ওখানে যে আমরা জলচুক্তি, ইন্দাস জলচুক্তিতে যে আমরা আর মানব না, সেইটা যদি আমাদের করতে হয়, কার্যকর করতে হয়, তাহলে উরির ওখানে 2.5 কিলোমিটার শুধু ওইটার স্টোরেজ ক্যাপাসিটি, এত বড় বিরাট লম্বা ওটা আছে। তো ওটার প্রতিরক্ষা করা খুবই জরুরি। আর জাস্ট অ্যাক্রস উরি মানে উইদিন 2.5 কিলোমিটার আবার পাকিস্তানি সেনা দাঁড়িয়ে আছে। Also it's a very concrete structure. It has got lovely AD coverage. S-400 ওর জন্য আছে, তো সেইটা খুবই জরুরি। তো পাকিস্তানের যা এখন অবস্থা, পাকিস্তান আপনি যেরকম বললেন, they have to deal with the 4 challenges. বালুচিস্তান নিয়ে লড়তে হবে, পাকতুন নিয়ে লড়তে হচ্ছে, আর ইন্ডিয়াতে তো আছেই। আর ওরা শুধু এলসির দিকে লড়ছে না, they have touched the international border also, যার জন্যে ওদের এরকম অবস্থা। and they don't have the leadership at the helm of their affairs, so they are in all sorts of problems. কাল সকালের মধ্যে যে কি আমি লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য ওনার লাইটার নোট একটু 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 হালকা চালে আমি এই কথাটা জিজ্ঞেস করছি, যেভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে খেলা হবে বা যেভাবে ভারত ইন্ডিয়া টিম খেলছে এই মুহূর্তে, যেভাবে ট্রেন্ডিং হচ্ছিল, তার মধ্যে থেকে অনেকে কমেন্ট বক্সে এটাও লিখছেন যে ভারতীয় টিমের ব্যাটসম্যান বোলারদের বলবো আপনারা একটু মেপে খেলুন, আপনারা যখন বল করবেন তখন উইকেটে মারুন, একটু হোয়াইট হয়ে গেলে কিন্তু বাংলাদেশে অনেক গন্ডগোল হয়ে যাবে। বাংলাদেশে এখন শ্মশানের শান্তি। বাংলাদেশ যে তিরিং বিরিং করছিল, বাংলাদেশ বুঝতে পারছে যে পাকিস্তান যে নরকে পরিণত হচ্ছে, বাংলাদেশে হতে পারে যদি এক চিলতে জমিও বাংলাদেশের ব্যবহার করা হয়। বাংলাদেশ কিন্তু এখনো আমাদের জন্য একটু রিস্কের জায়গায় আছে। লেফটেন্যান্ট জেনারেল, আপনার কি মনে হয়? না, আমি একটা জিনিস জাস্ট অ্যাড করব এর মধ্যে, যে নেপাল যেরকম বলছে যে নেপালের মাটি, নেপালের আকাশ ব্যবহার করতে দেবে না পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে, সেরকম কিন্তু কোনো স্ট্যান্ড আমরা বাংলাদেশের থেকে এখনো পর্যন্ত পেলাম না। এইটা কি কোথাও কোনো অংশ থেকে একটা কোনো জায়গা হতে পারে যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হতে পারে, ভারতের অন্য প্রান্ত থেকে তারা অন্য কিছু প্ল্যান করতে পারে, বা এইখানে আমার তো মনে হচ্ছে দেখি এখন জঙ্গি ফঙ্গিও শিফট না করে দেয় আবার দুমদাম করে, সেই ব্যাপারে কি বলবেন, কি মনে হচ্ছে আপনার? বাংলাদেশে যারা রাজত্ব করছে এখন, they don't have any love lost for বাংলাদেশ। বাংলাদেশে যারা রাজত্ব করতো, যেটা মুজিবুর রহমানের দল, তারা ওখান থেকে আউটস্টেড হয়েছে। এখন যারা রাজত্ব করছে টেম্পোরারিলি, তারা চায় বাংলাদেশ ধ্বংস হয়ে যায়। এই থিওরিটা আমাদের বুঝতে হবে। ইফ উই অ্যাটাক বাংলাদেশ, বাংলাদেশের আমরা যদি ক্ষতি করি, উই আর প্লেইং ইনটু দ্য হ্যান্ডস অফ দ্য প্রেজেন্ট গভর্নেন্স অফ বাংলাদেশ। তো বাংলাদেশ সেইটাই চায়। বাংলাদেশ, ওদের তো কিছু করার নেই। যারা আছে তারা আজ না হলেও 6 মাস বাদে না হলেও 1 বছর বাদে চলে তো যাবেই। ওদের কোনো লোকাল স্ট্যান্ডাই নেই। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, আপনি নিজে যেহেতু সেনাবাহিনীতে ছিলেন, একটা জিনিস খুব ভালো লাগছে, দেশটাও কিন্তু বদলাচ্ছে। একটা সময় রাফাল বা যুদ্ধ বিমানগুলোর সামনে সিঁদুরের তিলক কেন পরানো হবে, কেন নারকেল ফাটানো হবে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেন। আজ যখন গোটা দেশের একটা অপারেশনের নাম হচ্ছে অপারেশন সিঁদুর বা সিন্দুর, তখন কিন্তু গোটা দেশ এই সিঁদুর মুছে দেওয়ার যে প্রতিশোধ, তার জন্য এক স্বরে কথা বলছে। মানে ভারতবর্ষে যদি এই কথাগুলোকে না বলা হয়, তাহলে কোন দেশে বলা হবে? একদম এটা একদম ঠিক বলেছেন। এতে কোনো সন্দেহ নেই, সারা ভারতবর্ষ, সারা প্রত্যেকটা 142 কোটি লোক একসঙ্গে আছে। এটাও একটা ভয়ানক ব্যাপার ওদের জন্যে। আমাদের প্রধানমন্ত্রী বিদেশ সফর ক্যান্সেল করেছেন, আমাদের পুরো লিডারশিপ এক জায়গায় বসে আছে, তারা সব রকমের মিটিং করছে, দে আর ডিসাইডিং হোয়াট উইল বি দ্য নেক্সট স্টেপ।
আর সেখানে পাকিস্তানের লিডারশিপ স্ট্রাগল করে গেছে, সেইটা একটা বড় ব্যাপার হয়েছে। সেই জন্য ওরা এই জিনিসটা আর বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। আপনি যেমন বলছেন তো, কালকে সূর্য উঠলে হয়তো পাকিস্তানি আরো 2-3 ভাগ হয়ে যাবে, কালকে সূর্য না হলেও আর কয়েকটা সূর্য বাদে পাকিস্তানের না, আমাদের কোনো তাড়া নেই, আমাদের কোনো তাড়া নেই। আমরা একেবারে শান্তভাবে অপেক্ষা করব। আমরা চা খেতে খেতে, কফি খেতে খেতে, পাকিস্তানিরা যদি লস্যি খেতে চায়, পাঞ্জাব প্রদেশে আমাদের এয়ারক্রাফটগুলো লস্যি খাইয়ে আসবে, আমরা অপেক্ষা করব। কিন্তু আমি এই মুহূর্তে ভারত যে যে জায়গায় প্রত্যাঘাত করেছে সেগুলো একটু দেখিয়ে দিতে চাই, মনে করিয়ে দিতে চাই। পাকিস্তানিরাও নিশ্চয়ই এই মুহূর্তে দেখছেন। এই মুহূর্তে ফুল ফ্রেমে সেই ম্যাপটা, মানচিত্রটা নেব। পাকিস্তান মানচিত্র থেকে মুছে যাওয়ার আগের মানচিত্র ভারতের প্রত্যাঘাতের। কোন কোন জায়গায় ভারত অপারেশন সিন্দুর 3.0 ঘটিয়ে ফেলেছে। ইসলামাবাদ, সিয়ালকোট, লাহোর, পেশোয়ার, सरगोना, फैजलाबाद, मुल्तान, कराची बंदर। আমি যদি আরেকবার দেখি, पेशोवार, सरगोदा, फैजलाबाद, मुल्तान, लाहौर, सियालकोट, इस्लामाबाद, कराची बंदर। বিভাস রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। বিভাস রায়চৌধুরী, আমি আপনাকে একবার একটু জানানোর চেষ্টা করব, सरगोदाতে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে। এই মুহূর্তে কোনো ডেভেলপমেন্ট হয়েছে? আমি বিভাস রায়চৌধুরী আপনার কাছে একটু আসছি, কিন্তু তার মাঝে পিসিআর আমাদের যে ডেভেলপমেন্টগুলো আছে সেগুলো নিয়ে বলবে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে सरगोदाতে, সেখানে অ্যাটাক হয়েছে মানে পরমাণু জিনিসপত্র সুরক্ষিত তো? দেখুন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যদি আক্রমণ হয় তাহলে সেগুলো সুরক্ষিত থাকা বেশ মুশকিল। তবে আমার যতদূর মনে হয়, একটা রেসপন্সিবল কান্ট্রি হিসেবে পাকিস্তান যদিও রেসপন্সিবল কান্ট্রি নয়, তবু আমার মনে হচ্ছে যে অ্যাটলিস্ট ওরা নিউক্লিয়ার ওয়ারহেডগুলোকে সুরক্ষিত রাখবে এবং কোনোভাবেই সেগুলো কোনো উগ্রপন্থী দলের হাতে যেতে দেবে না। কিন্তু এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে যা সম্পর্ক, তাতে এই ধরনের অস্ত্রগুলো, পারমাণবিক অস্ত্র, যে কোনো মুহূর্তে ইরেসপন্সিবল পাওয়ারের হাতে চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে পাকিস্তানের চরম ক্ষতি হওয়ার চান্স রয়েছে। এই আশঙ্কা কিন্তু খুব একটা উড়িয়ে দেওয়া যায় না। আর সেই ধরনের কোনো নিউক্লিয়ার ডিজাস্টার যদি পাকিস্তানের বর্ডার এরিয়াতে হয়, তার ইম্প্যাক্ট হয়তো ভারতবর্ষের মধ্যেও পড়তে পারে। আমি এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ এসেছে, আমি সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। আমি একবার ক্রোনোলজিক্যালি যা হয়েছে সেগুলো একবার একটু ফিরে দেখার চেষ্টা করব, কি হলো। জয়সালমের থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বদমাইশি শুরু করলো পাকিস্তান সন্ধ্যেবেলা থেকে বদমাইশিটা শুরু করলো। দেখুন, পাকিস্তানের এই বদমাইশি শুরু করাটা ভালো চোখে ভারত নেয়নি এবং এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ। রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি। কি হয়েছিল আমরা সেই আপডেটসগুলো এক এক করে নেব। রেড অ্যালার্ট জারি করা হলো কচ্ছ সহ একাধিক জেলায় এবং সেই রেড অ্যালার্ট বা ব্ল্যাকআউট অ্যালার্ট সেগুলো কিন্তু এখনও রয়েছে। হাইয়েস্ট সিকিউরিটি দেওয়া হয়েছে, সর্বোচ্চ সিকিউরিটি। গুজরাটের কচ্ছ আমরা জানি একেবারে বর্ডার লাগোয়া, সীমান্ত লাগোয়া এলাকা। এটি একটি ব্রেকিং নিউজ। পাশাপাশি পরপর ব্রেকিং নিউজগুলো দেখানোর চেষ্টা করব। এই ব্রেকিং নিউজগুলো আপনাদের জানা উচিত। এই মুহূর্তে রাত 3:45 বাজে রাজস্থানের সমস্ত যে ড্রোনগুলো অ্যাটাক করা হয়েছিল, টার্গেট করা হয়েছিল, সেগুলো সমস্ত ড্রোন নিউট্রালাইজ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। বিএসএফ রাজস্থান সূত্রে খবর, রাজস্থানের সব ড্রোন ধ্বংস। বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। পাকিস্তানের চেষ্টা ব্যর্থ করেছে ভারত, বিএসএফ রাজস্থান সূত্রে খবর। এই সমস্ত ঘটনা যখন পাকিস্তান ঘটাচ্ছে বা মুখ থুবড়ে পড়ছে, অন্যদিকে বালুচিস্তানে
একটা স্বাধীন বালুচিস্তানের লড়াই শুরু হয়েছে। আরেকটা ব্রেকিং নিউজ দেখবো। These seems to be air defense systems because করাচি বন্দরে প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ভারত। বড় ব্রেকিং নিউজ, করাচি বন্দরে প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ভারত, করাচি নৌসেনা ঘাঁটিতে প্রত্যাঘাত। এবং এটা নিয়ে আমি একবার বিভাস রায়চৌধুরীর কাছে আরেকবার একটু যেতে চাই। আজ রাতেই শেষ হবে পাকিস্তান, এটা মনে করা হচ্ছে। পাকিস্তানের মেরুদণ্ডটা আমরা মোটামুটি ভেঙে দিয়েছি, এবার হৃৎপিণ্ড ভাঙব, ফুসফুস আক্রান্ত হবে, মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে পাকিস্তান মারা যাবে। বিভাস রায়চৌধুরী, এই মুহূর্তে জিওপলিটিক্স বা ভূ রাজনীতির ক্ষেত্রে দাঁড়িয়ে এটা কত বড় একটা বড় সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত, আপনার কি মনে হচ্ছে? এটা কোনোভাবেই বলা যায় না যে ভুল সিদ্ধান্ত, এটা দুর্দান্ত একটা স্ট্র্যাটেজিক ডিসিশন ইন্ডিয়ার। 1971 সালের যুদ্ধ শুরু হওয়ার আগে ভারতীয় নৌবাহিনী অপারেশন ট্রাইডেন্ট চালিয়েছিল। অপারেশন ট্রাইডেন্টের মাধ্যমে করাচি বিমানবন্দরের করাচি যে পোর্ট, সেই পোর্টের উপর আক্রমণ চালিয়েছিল। এবারও তাই করছে। এটাই সবচেয়ে বড়, মানে আমার তো মনে হয় মানে এয়ার অ্যাটাকের থেকেও বেশি জরুরি পাকিস্তানের যে অর্থনীতি, সেটাকে ভাঙতে গেলে সবার আগে দরকার করাচি বন্দরকে ভেঙে দেওয়া। করাচি বন্দরের থ্রুতে পাকিস্তান শুধুমাত্র যে তার অর্থনৈতিক কার্যক্রম চালায় তা না, এখান দিয়ে তারা বিদেশি শক্তির থেকে সাহায্যও পায়। সুতরাং এই বন্দরকে ভেঙে দিতে পারলে ভারতবর্ষের মানে ভারতীয় সেনাবাহিনীর বাকি কাজগুলো খুব সহজ হবে। করাচি বন্দরের উপর আক্রমণ এটা খুব ইমিনেন্ট, পাকিস্তান নিজেও জানতো, কিন্তু আজকে ওদের সেই ধরনের কোনো শক্তি নেই ওদের নৌবাহিনীর কিংবা বিমান বাহিনীর যে ভারতীয় আক্রমণ সহ্য করতে পারে। এটা তারই ফল। বেশ এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ এসেছে এবং এই ব্রেকিং নিউজটা আসলে এটা প্রমাণ করছে। আমরা অনেকটা পরে এই ব্রেকিং নিউজটা আরেকবার দেখাচ্ছি। কাশ্মীরের পুঞ্চ এবং দিগওয়ারে ব্যাপক গোলাবর্ষণ চলছে। পাকিস্তান মারণ কামড় দিচ্ছে এই মুহূর্তে মারণ কামড় দিচ্ছে পাকিস্তান। পুঞ্চ এবং দিগওয়ারে হামলা চালাচ্ছে পাকিস্তান। লাইট মেশিন গান ব্যবহার পাকিস্তান সেনাবাহিনী, লাইট মেশিন গান ব্যবহার করছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের ওপর আক্রমণ করতে। কাশ্মীরের পুঞ্চ এবং দিগওয়ারে ব্যাপক গোলাবর্ষণ। পাকিস্তানকে কেউ ভরসা করে না, এই পাকিস্তানকে কেউ বিশ্বাস করে না, কেউ পাকিস্তানের পাশে নেই। এমনকি যে ইসলামিক কান্ট্রিগুলো, অর্থাৎ যে ইসলামী দেশগুলো ছিল, মধ্যপ্রাচ্যের দেশগুলো ছিল, তারাও এখন পাকিস্তানের পাশে নেই। পাকিস্তান এতদিন বাটি হাতে বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরত টাকার জন্য। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের যারা
নেতারা রয়েছেন তারা বোধহয় এবার দাঁড়ে দাঁড়ে ঘুরবেন একটু ঠাঁই পাওয়ার জন্য, কারণ পাকিস্তানে তাদের আর কোনো জায়গা হবে না এবং পাকিস্তান দেশটাই মানচিত্র থেকে মুছে যাবে। ঘরে বাইরে চূড়ান্ত চাপ, তার মধ্যেই পাকিস্তান কোণঠাসা বিশ্বজুড়ে। অপারেশন সিঁদুরের মধ্যেই দিল্লিতে ইরানের দূত। বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আগারচি বৈঠক সারলেন এস জয়শঙ্করের সঙ্গে। একই দিনে পাকিস্তানের থেকে মুখ ফিরিয়ে নিল তালিবানরাও। জোড়া ধাক্কায় বেসামাল ইসলামাবাদ। ধর্মকে অজুহাত করে সন্ত্রাসের লালন পালনের দিন শেষ। পাশে নেই ধর্মীয় ভাই চাচারাও। পাকিস্তানের পাশে নেই ইরান, তালিবানও। পাক সফর বাতিল করে তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না কাবুল। নেপাল বরাবরই ভারতের বন্ধু, তারাও সাফ জানিয়ে দিয়েছে ইসলামাবাদের সন্ত্রাসকে কোনোভাবেই প্রশ্রয় নয়। পাকিস্তানের হাত ইরান ছেড়ে দিয়েছে এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ তালিবানরা তারাও কিন্তু পাকিস্তানের ঘোরতর শত্রুতে পরিণত হয়েছে। ফলে আন্তর্জাতিক দুনিয়ায় কিন্তু পাকিস্তান ক্রমেই আরও বেশি একা হয়ে পড়তে চলেছে। আলটিমেটলি দেখা যাবে হয়তো পাঞ্জাব প্রভিন্সটাই রইল, পাকিস্তান কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। এটাই কিন্তু পাকিস্তানের ভবিতব্য। ভারতের প্রবল পরাক্রমের সামনে এমনিতেই পর্যুদস্ত পাকিস্তান। দোসর হাতছাড়া হওয়ার আগেই বালুচিস্তানেও রক্তক্ষয়। অপারেশন সিঁদুরে ছিন্ন ভিন্ন পাকিস্তানের পাশে নেই ইরান, আফগানিস্তান, নেপাল। ভরসা একা চীন। এই প্রবল বিপদে তারাও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছে। সন্ত্রাস পালনের বিপদ কি এবার টের পাবে জিন্নার দেশ? রিপাবলিক বাংলা। দেশ রয়েছে দেশের সেনাদের সঙ্গে, কারণ এই মুহূর্তে গোটা ভারত এই মুহূর্তে রিপাবলিক বাংলার দিকে তাকিয়ে রয়েছে। অপারেশন সিঁদুর বা অপারেশন সিন্দুর দ্বিতীয় দেখাচ্ছি। তিনটে অ্যাভাক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, পাকিস্তানের একাধিক জায়গায় এবার ভারতের প্রত্যাঘাত। 8টা মিসাইল, তার সঙ্গে F-16, J-17 সমস্ত আমাদের দিকে তাক করে রেখেছিল পাকিস্তান। আমাদের দেশের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 সুদর্শন চক্র সবকটাকে মেরে নামিয়ে দিয়েছে। ধ্বংস হচ্ছে পাকিস্তান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।